হ্যালো 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 গুড ইভিনিং স্টুডেন্টস। তোমাদের আরো একবার স্বাগত জানাই আমাদের ছোট্ট একটা ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড জয়, যেখানে আমাদের চলছে খুব সুন্দর ফ্রি এবং কোয়ালিটি সম্পন্ন একটি ব্যাচ, যার নাম উত্তরণ, যেটা মাধ্যমিক 2027-এর জন্য। তো আমি তোমাদের বায়োলজি টিচার, লাইফ সায়েন্সের। তো দেখো, গতদিন প্রথম লেকচারে আমরা পড়েছিলাম যে ইউনিট 1 পড়ছিলাম জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, যেখানে প্রথম চ্যাপ্টার হচ্ছে কি উদ্ভিদের সংবেদনশীলতা ও সাড়া প্রদান, যার আজকে সেকেন্ড লেকচার। আমরা গতদিন কিন্তু পড়েছিলাম কোন অবধি, এই উদ্ভিদের চলনের প্রকারভেদটা আমি একটা টেবিল করে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তার আগে আমরা সংবেদনশীলতা পড়েছিলাম, তারপরে উদ্দীপক কাকে বলে পড়েছিলাম, চলন গমনের প্রকারভেদ পড়েছিলাম, এবং পড়েছিলাম যে উদ্ভিদ চলনের প্রকারভেদ। তো সেখানে উদ্ভিদ চলন প্রধানত দুই প্রকার, একটা হয় স্বতঃস্ফূর্ত চলন, আরেকটা হয় আবিষ্ট চলন। তো স্বতঃস্ফূর্ত চলন সেটা হচ্ছে কি, সেখানে কোনো বহিস্থ উদ্দীপকের দরকার হয় না, যেখানে অন্তস্থ উদ্দীপকের দরকার হয় সেটা হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন। যেমন হরমোন হরমোন উদ্দীপকের প্রভাবে যদি চলন হয় তাহলে সেটা স্বতঃস্ফূর্ত চলন। আর আবিষ্ট চলন কখন হবে? যখন বহিস্থ কোনো উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, তখন সেটা হচ্ছে আবিষ্ট চলন। তো এই আবিষ্ট চলনের আবার অনেকগুলো প্রকারভেদ আমরা পড়েছিলাম। স্বতঃস্ফূর্ত চলনের প্রকারভেদ নেই, আবিষ্ট চলন প্রধানত তিন প্রকার। একটা হচ্ছে কি ট্যাকটিক চলন, আরেকটা হচ্ছে ট্রপিক চলন, যাকে আমরা দিক নির্ণীত চলনও বলি, আর 3 নাম্বার হচ্ছে তোমার ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। তো উদ্ভিদের চলনের প্রকারভেদে আমরা কি কোনটা পড়ব? আমরা পড়ব হচ্ছে আবিষ্ট চলন। আমরা কি পড়ব? সরি, আবিষ্ট চলন পড়ব। এই আবিষ্ট চলনে কি হয়? বহিস্থ উদ্দীপকের প্রভাবে চলন হয়। বহিস্থ উদ্দীপকের প্রভাবে চলন হলে সেটা হবে আবিষ্ট চলন। বহিস্থ উদ্দীপক কি? সেটা আলো হতে পারে, তাপ হতে পারে, চাপ হতে পারে, ঠিক আছে, অভিকর্ষজ বল হতে পারে, সেটা জল হতে পারে। এই আবিষ্ট চলনকে আবার তিনটি ভাগে আমরা ভাগ করেছিলাম। একটা হচ্ছে কি ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন, আরেকটা হচ্ছে কি ট্রপিক চলন, ট্রপিক চলন, যাকে আমরা বলতে পারি কি দিক নির্ণীত চলন, দিক দিক নির্ণীত চলন। আরেকটা পড়েছিলাম কি ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি ব্যাপ্তি চলন। এটা হচ্ছে, এই যে ন্যাস্টিক চলনটা, এটা আলোর মানে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। সেটা আলোর হতে পারে, তাপের হতে পারে, রাসায়নিক উপাদানের হতে পারে। তাহলে উদ্দীপকের তীব্রতা অনুসারে চলন হলে ন্যাস্টিক চলন, উদ্দীপকের গতিপথ অনুসারে চলন হলে সেটা ট্রপিক চলন। আর ট্যাকটিক চলন কি? যখন সামগ্রিক স্থান পরিবর্তন হয়, বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তনকে আমরা বলছি ট্যাকটিক চলন। ঠিক আছে? তো এই তিনটের মধ্যে আবার অনেক ধরনের চলনে ভাগ করা হয়েছে, যে আলো ফটোট্যাকটিক চলন, তারপরে কেমোট্যাকটিক চলন, আবার ট্রপিক চলনের মধ্যে আছে ফটোট্যাকটিক, কেমোট্যাকটিক, তারপরে
তোমার জিও সরি ট্রপিক চলনের মধ্যে আছে জিওট্রপিক চলন, অভিকর্ষবর্তী চলন যেটাকে বলছি, আরেকটা আছে হাইড্রোট্রপিক চলন, আরেকটা আছে ফটোট্রপিক চলন। ন্যাস্টিক চলনের মধ্যে আছে ফটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক আর সিসমোন্যাস্টিক। আরেকটা আছে নিকটিন্যাস্টিক, সেটা আমরা পড়বো। আচ্ছা, তো আমরা এবার কি করব, একটা একটা করে আমরা খুব ডিটেলসে এই তিনটে চলন, তিন প্রকারের চলন খুব ভালোভাবে পড়ব। মুছে দিই এটা। আমরা প্রথমে পড়ব কি, ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন, দেখো এত প্রকারের চলন আছে, কিন্তু সিস্টেমেটিক ওয়েতে পড়লে আমাদের এগুলো মানে খুব বেশি আর পড়ার দরকার হয় না, একদম মাথাতে ব্রেনে সেট হয়ে যায়। একটা কি, নাম্বার ওয়ান যেটা আমরা নেব সেটা হচ্ছে ট্যাকটিক চলন। ট্যাকটিক চলন, এই ট্যাকটিক চলন কাকে বলে, কি বললাম যে আলো, তাপ, চাপ, রাসায়নিক উপাদান, উপাদান প্রভৃতি বহিস্থ উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের বা উদ্ভিদেরই লেখো, উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তনকে ট্যাকটিক চলন বলা হয়। ট্যাকটিক চলন বলা হয়। বোঝা গেছে? এই ট্যাকটিক চলনকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। দুই প্রকারের ট্যাকটিক চলন হয়, দুই প্রকারের ট্যাকটিক চলন একটা কি, ফটোট্যাকটিক, আরেকটা হচ্ছে কেমোট্যাকটিক। ফটোট্যাকটিক আরেকটা কেমোট্যাকটিক। কেমোট্যাকটিক, তো এই ফটোট্যাকটিক চলন কোন উদ্ভিদদের দিয়ে দেখা যায়, মানে আলোক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে বা উদ্ভিদের স্থান পরিবর্তনকে ফটোট্যাকটিক চলন বলে। আলোক উদ্দীপকের প্রভাবে যদি কোনো উদ্ভিদ স্থান পরিবর্তন করে থাকে, সামগ্রিক স্থান পরিবর্তন, তাদেরকে আমরা বলবো ফটোট্যাকটিক চলন। এটা কাদের দেহে দেখা যায়, কাদের দেহে দেখা যায়, মনে করে দেখো, মনে করে দেখো সামগ্রিক স্থান পরিবর্তন হচ্ছে
যেটা আমরা বলছি চলন, কিন্তু ওটা কিন্তু তাহলে কি হচ্ছে, সামগ্রিক স্থান পরিবর্তন করলে কি হবে, চলনের সাথে সাথে তো গমনও হবে। তাহলে গমন, উদ্ভিদ অঙ্গে সাধারণত চলন দেখা যায়, গমন প্রাণী দিয়ে দেখা যায়, কিন্তু ব্যতিক্রম উদ্ভিদ আছে। আমি বলেছিলাম প্রথম লেকচারে যে ক্লামাইডোমোনাস আর ভলভক্স এমন, এই দুটো এমন উদ্ভিদ যাদের কি গমন দেখা যায়, যাদের দেহে মানে তারা গমনে সক্ষম। তাহলে ফটোট্যাকটিকে মানে ট্যাকটিক চলন মানেই তো সামগ্রিক স্থান পরিবর্তন করছে। তো ফটোট্যাকটিক আলোক উদ্দীপকের প্রভাবে যারা স্থান পরিবর্তন করবে তারা ফটোট্যাকটিক চলন হবে তাদের। এক্সাম্পল, উদাহরণ আমরা কি, ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস, আরেকটা বলতে পারি ভলভক্স। ঠিক আছে। কেমোট্যাকটিক চলন মানে রাসায়নিক উপাদানের প্রভাবে, রাসায়নিক উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের চলনকে আমরা বলছি কেমোট্যাকটিক চলন। মানে এখানেও স্থান পরিবর্তন হচ্ছে। কি হচ্ছে এটা, কি হচ্ছে কেমোট্যাকটিক চলন? দেখো, মশের শুক্রাণু সুক্রোসের প্রভাবে, সুক্রোসের সুক্রোস বানানটা কি আছে, দাঁড়াও, হ্যাঁ ঠিক আছে, দন্তস্বরস্য কয়রফুলায়, ওকে ঠিক আছে। মশের শুক্রাণু সুক্রোসের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটি এক প্রকারের কেমোট্যাকটিক চলন। এটি এক প্রকারের কেমোট্যাকটিক চলন। বোঝা গেছে? আরেকটা আছে ফার্নের শুক্রাণু। তাহলে একটা হচ্ছে মশের শুক্রাণু আর একটা ফার্নের শুক্রাণু। ফার্নের শুক্রাণু, মশও একটা উদ্ভিদ, ফার্নও একটা উদ্ভিদ। মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে আর ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে। ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে, ডিম্বাণুর দিকে অগ্রসর হয়। এটিও এক প্রকারের কি কেমোট্যাকটিক চলন। তাহলে ফটোট্যাকটিক কাদের দেহে দেখা যায়, ক্লামাইডোমোনাস, ভলভক্স। ট্যাকটিক মানে যেখানে উদ্ভিদ সামগ্রিক স্থান পরিবর্তন করছে এবং চলন হচ্ছে, সেটা হচ্ছে ট্যাকটিক চলন। তো এই ট্যাকটিক চলনের মধ্যে ফটোট্যাকটিকটা হচ্ছে কাদের, কোন উদ্ভিদের দেখা যায়, মানে যারা আলোক উদ্দীপকের প্রভাবে স্থান পরিবর্তন করে, ক্লামাইডোমোনাস, ভলভক্স। আর রাসায়নিক উদ্দীপকের প্রভাবে যারা স্থান পরিবর্তন করে তারা হচ্ছে কেমোট্যাকটিক। তো এই কেমোট্যাকটিকের মধ্যে দুটো জিনিস আমরা পড়লাম, এটা 1 নম্বরের শর্ট কোশ্চেনে আসে। একটা কি, মশের শুক্রাণু সুক্রোজের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে, এটি এক প্রকারের কেমোট্যাকটিক চলনের উদাহরণ। আর ফার্নের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হচ্ছে, এটি এক প্রকারের কি কেমোট্যাকটিক চলনের উদাহরণ। মুছে দেব। তাহলে আমাদের ট্যাকটিক চলন হয়ে গেছে, নোটস করে নাও। এর বাইরে
জাস্ট এইটুকু পড়লে ট্যাকটিক চলনে বইয়েরতে আর কিছু নেই যে বইয়ের থেকে পড়া লাগবে ট্যাকটিক চলনে, আর পরীক্ষার থেকে সেগুলো বাইরে আসবে, এটা হতেই পারে না। ঠিক আছে, মুছে দিলাম। এবার আমরা 2 নাম্বার যে চলন আছে সেই চলনটা পড়ব, সেটা হচ্ছে কি ট্রপিক চলন। কি ট্রপিক চলন? ট্রপিক চলন কাকে বলে? ট্রপিক চলন, ট্রপিক চলনের আরেকটা নাম কি বলেছি আমি? দিক নির্ণীত চলন। মানে উদ্দীপকের গতিপথ অনুসারে যে চলন হয় সেটা হচ্ছে ট্রপিক চলন। তাহলে একে আমরা কি বলছি? দিক নির্ণীত চলন। তাহলে আমরা কি লিখব? ট্রপিক চলন, একে আমরা বলছি দিক নির্ণীত চলন। দিক নির্ণীত চলন কি লিখব? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, গতিপথ অনুসারে হয়, তখন তাকে ট্রপিক চলন বলে। ট্রপিক চলন বলে। বোঝা গেছে? তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে হয় তখন তাকে ট্রপিক চলন বলে। ট্রপিক চলনকে এই জন্য দিক, যেহেতু গতিপথ অনুসারে হয় তাকে, তাই একে দিক নির্ণীত চলনও বলা হয়। এবার এর আবার প্রকারভেদ আছে। ট্রপিক চলনের প্রকারভেদ। ট্রপিক চলনের প্রকারভেদ নাম্বার 1 কি আছে? ফটোট্রপিক সবটাতে থাকবেই। ফটো, সব চলনে ফটোট্রপিক চলন মানে সরি ফটো মানে আলো সেখানে থাকবে, আলোক উদ্দীপক। ফটোট্রপিক চলন বা আলোকবর্তী চলন। নাম্বার 2 আছে হাইড্রোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন। নাম্বার 3 হচ্ছে জিওট্রপিক চলন। জিওট্রপিক চলন। তাহলে কি ফটোট্রপিক চলনকে আমরা বলতে পারি এটা হচ্ছে আলোকবর্তী চলন। আলোকবর্তী চলন, এটার নাম কি? জলবর্তী চলন। হাইড্রো মানে জল, তাহলে জলবর্তী চলন। জিও মিন্স হচ্ছে সেই অভিকর্ষণ বল, তাহলে
অভিকর্ষবর্তী চলন, অভিকর্ষবর্তী, অভিকর্ষজবর্তী যে চলন সেটা হচ্ছে জিওট্রপিক চলন, জিওট্রপিক চলন। লেখা সব জন্য এইভাবে বেগে যাচ্ছে না, হয়ে যায় হয়ে যায়। তাহলে কি অটোট্রপিক চলন আমরা কাদের বলবো? উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, আলোর গতিপথ অনুসারে হয়। উদ্ভিদ অঙ্গের চলন যখন চলন যখন আলোর গতিপথ অনুসারে হয়, অনুসারে হয়, ঠিক আছে, তখন তাকে আমরা বলছি ফটোট্রপিক চলন। হাইড্রোট্রপিক চলন কাকে বলবো? উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের গতিপথ অনুসারে, জলের উৎসের দিকে হয়, জলের উৎসের দিকে হয়, তখন তাকে আমরা বলবো হাইড্রোট্রপিক চলন। জিওট্রপিক কি বলবো? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন অভিকর্ষ বলের দিকে হয়, তখন সেই চলনকে আমরা বলবো জিওট্রপিক চলন। এই যে ফটোট্রপিক চলনে দেখো বলছে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর গতিপথ অনুসারে হয়, তা উদ্ভিদের কোন অঙ্গটার আলোর গতিপথ অনুসারে হচ্ছে? সব অঙ্গ নিশ্চয়ই আলোর গতিপথ অনুসারে হয় না। তাহলে আমরা উদ্ভিদ অঙ্গকে যদি দুটো ভাগে ভাগ করে দেই, একটা হচ্ছে উদ্ভিদের উপরের অংশ, একটা উদ্ভিদের নিচের অংশ। উপরের অংশকে আমরা বলছি মূল, কাণ্ড, শাখা। নিচের অংশকে বলছি আমরা, সরি, উদ্ভিদের উপরের অংশকে আমরা বলছি কি? কাণ্ড, কাণ্ড আর শাখা প্রশাখা। আর নিচের অংশকে আমরা বলছি যে মূল। তাহলে আমরা যদি বাড়ির জানালার কাছে একটা টবে একটা গাছ রেখে দিই, তো সেই গাছটা দেখা যাচ্ছে একটা সোজা গাছ রেখে দিলাম। এবার কি, জানালাটা খুলে দিলাম, পুরো রুমে অন্ধকার, তাহলে জানালার থেকে আলো আসছে। কিছুদিন পরে এসে দেখবো ওই টবের ওই গাছের কাণ্ডটা জানালার দিকে এরকম বেঁকে গেছে, হয় এরকম আমরা দেখেছি। তাহলে আলো যেদিকে পাচ্ছে ও সেদিকে ওর চলন ঘটাচ্ছে, মানে সেদিকে ওর বৃদ্ধি হচ্ছে। তাহলে এখানে মূলের তো কোনো চলন হচ্ছে না আলোর উৎসের দিকে, তাহলে হচ্ছে কার উদ্ভিদের কাণ্ড, শাখা প্রশাখার। তাহলে উদ্ভিদের কাণ্ডের যে চলন হচ্ছে, কাণ্ডের চলনকে আমরা কি বলছি? ওই দিকে আলোর উৎসের দিকে হচ্ছে, তার মানে কি আলোর অনুকূলে হচ্ছে চলন, তার মানে কি অনুকূল আলোকবর্তী, অনুকূল আলোকবর্তী। এখান থেকে শর্ট কোশ্চেন কিভাবে আসে জানো তো? যে বলবে যে উদ্ভিদের মূলের চলন অনুকূল আলোকবর্তী না প্রতিকূল আলোকবর্তী, তা আমরা কি বলবো তখন? মূলের চলন আমরা কি বলবো? প্রতিকূল আলোকবর্তী, প্রতিকূল আলোকবর্তী। মানে
আলো তো উপরের দিকে, কিন্তু মূল তো নিচের দিকে গ্রো করে না, নিচের দিকে বৃদ্ধি পায়, তাহলে এটা প্রতিকূল হলো, প্রতিকূল আলোকবর্তী। প্রতিকূল আলোকবর্তী। হাইড্রোট্রপিকে কি হচ্ছে, কাণ্ডের চলন যদি আমরা দেখি, এবার দেখো আরেকটা পরীক্ষা, তুমি একটা কোনো কিছু একটা নিলে, চালন টালন কোনো কিছু একটা নিলে যেখানে নিচে অনেকগুলো ছিদ্র করা আছে, তার উপরে কিছু ধানের তুষ ছড়িয়ে দিলে, বিছিয়ে দিলে, তার উপরে কিছু ছোলার বীজ দিলে, আর ওই যে উপরে যে তুষটা, ধানের তুষ, ওটা ভিজে রাখলে, তো কিছুদিন পরে দেখবে যখন ছোলা থেকে মূল বেরিয়েছে, তো ওই মূলগুলো নিচের ওই ছিদ্র দিয়ে, চালনের ছিদ্র দিয়ে নিচে যাচ্ছে, যে আবার নিচে তো জল পাচ্ছে না, ওটা টানিয়ে রাখছি আমি, নিচে জল দিচ্ছি না, নিচে জল পাচ্ছে না, ও আবার মূলটা বেঁকে, মূলটা কি হচ্ছে, বেঁকে আবার ওই চালনের দিকেই যাওয়ার চেষ্টা করছে, মানে ঘুরে যাবে, চালনের দিকেই আসবে। তাহলে এর থেকে বোঝা যায় যে কাণ্ডের চলন, কাণ্ডের চলন জলের উৎসের অনুকূলে হয় না, প্রতিকূলে হয়, বাট মূলের যে চলনটা সেটা জলের উৎসের দিকে হয়, মানে অনুকূলে হয়। তাহলে কাণ্ডের চলনে আমরা কি লিখব, যে প্রতিকূল জলবর্তী, প্রতিকূল জলবর্তী। আর মূলের চলনকে আমরা কি লিখব, অনুকূল জলবর্তী। এগুলো কিছুই না, তোমরা যদি একটু ভালোভাবে যদি পর্যবেক্ষণ করো, ভালোভাবে একটু ভাবো, তাহলে এগুলো কিন্তু কমন, কমন বিষয়, কমন জানার বিষয়, সবাই জানে, কিন্তু আমরা যখন বইতে পড়ছি তখন মনে হচ্ছে ইস, কত কিছু মুখস্থ করতে হচ্ছে, কিন্তু একটু মানে ন্যাচারালি ভাবো, পড়াশোনার বাইরে এসে তুমি তোমার নিজের জীবনে যে কি হচ্ছে এগুলো তো দেখো না, যে আমি, সবাই তো টুকটাক গাছ লাগায়, তো সেখানে জল কোথায় দেই আমরা, মূলে দেই, জল শোষণ করে কি, মূল শোষণ করে, সেটা কাণ্ড পাতা অব্দি পৌঁছে দেয়। তাহলে মূলের চলন অনুকূল জলবর্তী, আর কাণ্ডের চলন প্রতিকূল জলবর্তী। জিওট্রপিক চলনে কাণ্ডের চলন কি হবে, জিওট্রপিক চলনে কাণ্ডের চলন কি হবে, কাণ্ডের চলন কি হবে, কাণ্ড কি অভিকর্ষ, অভিকর্ষ বল কোথায় কাজ করে, বল উপরে ছড়ে দিলে কোথায় আসে, নিচে আসে, তো অভিকর্ষজ বল কোথায় কাজ করে, নিশ্চয়ই নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, ভর কেন্দ্রের দিকে। তো কাণ্ড তো পৃথিবীর ভর কেন্দ্রের দিকে বেড়ে ওঠে না, কাণ্ড কোথায়, অভিকর্ষ বলের বিপরীতে, মানে সোজাসুজি উপরের দিকে উঠতে চায়, তাই না? তাহলে কাণ্ডের চলন হচ্ছে প্রতিকূল, প্রতিকূল অভিকর্ষবর্তী। আর মূলের চলন কি, অনুকূল অভিকর্ষবর্তী। ঠিক আছে, ঠিকঠাক যাচ্ছে। দেখো তাহলে ট্রপিক চলন আমাদের পড়া শেষ, ট্রপিক চলনে যা আছে এই তোমরা নোট করে নাও, ঠিক আছে, কেউ লিখতে চাইলে লিখে নাও, ব্যাস, ট্রপিক চলনে এর বাইরে আর কিছু পড়া লাগবে না, ঠিক আছে, দেখে নাও একবার, নোট করে নাও। মুছে দিলাম।
আরেকটা কথা বলে দিই যে তোমরা তোমাদের যে ফিজিক্যাল সায়েন্স সাবজেক্ট আছে, ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রি পার্টটা কিন্তু আমি নেব, ঠিক আছে? জয় স্যার তোমাদের ফিজিক্যাল সায়েন্সের ফিজিক্যাল পার্টটা নিচ্ছে, মানে ফিজিক্স পার্টটা, আমি কেমিস্ট্রি পার্টটা নেব, ঠিক আছে? তো আমরা এই চ্যাপ্টারটা আমাদের আজকে শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা শেষ হলে তারপরে একটা লেকচার আসবে কেমিস্ট্রি, বুঝেছো? হুম। এবার কি 3 নাম্বার চলন কি আছে? 3 নাম্বার চলন যেটা আছে সেটা হচ্ছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক চলন বা বলছি একে ব্যাপ্তি চলন। কাকে বলে ন্যাস্টিক চলন আমরা জানি যে এটা কি উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তখন সেই চলনকে আমরা ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলবো। লিখি, উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে না হয়ে কি উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। তীব্রতা অনুসারে হয়, তখন তাকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। বোঝা গেছে? এই ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলনকে আমরা আবার অনেক ভাবে ভাগ করতে পারি। তাহলে কি ন্যাস্টিক চলনের প্রকারভেদ? ন্যাস্টিক চলনের প্রকারভেদ কি আছে? একটা আছে ফটোন্যাস্টিক, বললাম না ফটো সব জায়গায় থাকবে। ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন। ফটোন্যাস্টিক চলন। নাম্বার 2 কি আছে? থার্মোন্যাস্টিক। থার্মোন্যাস্টিক চলন। 3 নাম্বার কি? নিকটিন্যাস্টিক। নিকটিন্যাস্টিক চলন। 4 নাম্বার কি আছে? সিসমোন আহ, হ্যাঁ, সিসমোন্যাস্টিক।
সিসমোন্যাস্টিক চলন। নাম্বার 5 কেমোন্যাস্টিক। কেমোন্যাস্টিক চলন। তাহলে ন্যাস্টিক চলনে আমরা 5 ধরনের প্রকারভেদ দেখলাম। যে ন্যাস্টিক চলন, একটা হচ্ছে ফটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন, থার্মোন্যাস্টিক চলন বা কি তোমার তাপ ব্যাপ্তি চলন, নিকটিন্যাস্টিক চলনটা হচ্ছে যেখানে ফটো আর থার্মো মানে আলো আর তাপ দুটোই থাকবে, যে চলনে দুটোর প্রভাবেই যে চলন হবে সেটা হচ্ছে নিকটিন্যাস্টিক। সিসমোন্যাস্টিক যে স্পর্শ ব্যাপ্তি চলন, কেমোন্যাস্টিক রসায়ন ব্যাপ্তি চলন। তাহলে ফটোন্যাস্টিক চলন কাকে বলে? সংজ্ঞা কি আর লেখা লাগবে? সংজ্ঞা আর লিখছি না। ফটোন্যাস্টিক চলন উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোক উদ্দীপকের তীব্রতা অনুসারে হয় তখন তাকে আমরা কি বলবো? ফটোন্যাস্টিক চলন বা আলোক ব্যাপ্তি চলন। উদাহরণ হিসাবে আমরা পড়ব, উদাহরণ কি? পদ্ম, সূর্যমুখী ফুল, ঠিক আছে? এরা কি হয় আর দুটো লিখে নিই, জুঁই, সন্ধ্যা মালতী। তাহলে পদ্ম ফুল আর সূর্যমুখী ফুল, এই দুটো ফুল বেশি তাপে খোলে, মানে দিনের বেলায় বেশি আলোয়, তাই তো? বেশি আলোয় ফোটে আর কম আলোয় মুদে যায়, মিন্স হচ্ছে বন্ধ হয়ে যায়। কম আলোয় মুদে যায় মানে বন্ধ হয়ে যায়। ঠিক জুঁই আর সন্ধ্যা মালতী এরা হচ্ছে কম আলোয় খুলবে, বেশি তাপ পেলে আবার বন্ধ হয়ে যাবে, কম আলোয় ফোটে, কম আলোয় ফুটবে জুঁই আর সন্ধ্যা মালতী। থার্মোন্যাস্টিক চলন, দেখো থার্মোন্যাস্টিক চলন কাদের দিয়ে দেখা যায়? টিউলিপ ফুল। থার্মোন্যাস্টিক কাদের দেখা যায়? উদাহরণ টিউলিপ ফুল। এরা কিন্তু বেশি তাপে, অধিক তাপে খুলবে আবার কম তাপে বন্ধ হয়ে যাবে। টিউলিপ ফুল কি হবে? অধিক তাপে ফোটে ও কম তাপে বন্ধ হয়ে যায় পাপড়ি। বোঝা গেছে? নিকটিন্যাস্টিক চলনটা কি? তেঁতুলের পাতার চলন। তেঁতুলের পাতা কি হয়? দিনের বেলা যখন আলো আর তাপ দুটোই বেশি থাকে তখন তেঁতুল পাতা খোলা থাকে। রাতের বেলা যখন আলো মানে আলো থাকে না, অন্ধকার হয়ে যায়, তাহলে অন্ধকারে আর কম তাপে পাতা বন্ধ হয়ে যায়। এই দুটো মানে যেখানে নিকটিন্যাস্টিক চলনটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন দুটোই হবে একসাথে। তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো ও তাপ উভয় উদ্দীপকের প্রভাবে হয় তখন তাকে নিকটিন্যাস্টিক চলন বলে। নিকটিন্যাস্টিক চলনের উদাহরণ কি? নিকটিন্যাস্টিক চলনের উদাহরণ কি? তেঁতুল গাছের পাতা,
ঠিক আছে, কি হয়, দিনের বেলায় আলো ও তাপের প্রভাবে পাতা খোলা থাকে, মেলানো থাকে, রাতের বেলায় অন্ধকার আর কম তাপের জন্য পাতাগুলি বন্ধ হয়ে যায়। সিসমোন্যাস্টিক চলন উদাহরণ কি? দেখো, তার আগে বলি সংজ্ঞা। সিসমোন্যাস্টিক মানে স্পর্শব্যাপ্তি চলন, উদ্ভিদ অঙ্গের চলন যখন স্পর্শ বা আঘাত, বহিস্থ কোনো আঘাত বা স্পর্শজনিত কারণে হয়, তখন সেই ধরনের চলনকে আমরা সিসমোন্যাস্টিক চলন বলবো। উদাহরণ লজ্জাবতী গাছের লতা। লজ্জাবতী গাছের পাতা কি হয়, স্পর্শ করলেই বন্ধ হয়ে যায়, আবার কিছু মিনিট পরে আবার খুলে যায়। কেমোন্যাস্টিক চলন, কেমোন্যাস্টিক চলন কি, সূর্য শিশির আছে, কলসপত্রী আছে। উদাহরণ কি? সূর্য শিশির, সূর্য শিশির, কলসপত্রী, কেমোন্যাস্টিক তাহলে উদ্ভিদ অঙ্গের চলন যখন রাসায়নিক উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, উদ্ভিদ অঙ্গের চলন যখন রাসায়নিক উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তখন সেই চলনকে আমরা বলছি কেমোন্যাস্টিক চলন। উদাহরণ সূর্য শিশির আর কলসপত্রী। এই দুটো উদ্ভিদ কি করে, এদের এদের কোর্সিকা, এদের পাতার কোর্সিকাগুলো এরকম খোলা থাকে। যখন এরা কোনো রাসায়নিক উদ্দীপক মানে রাসায়নিক পদার্থ, মনে মনে করো একটা কোনো প্রোটিন, রাসায়নিক পদার্থ না, ওদের শরীরে, অলসপত্রী বা সূর্য শিশিরের শরীরে এমন একটি রাসায়নিক পদার্থ আছে যেটা কিনা কোনো প্রোটিনের সংস্পর্শ পেলেই কোর্সিকাগুলি বন্ধ হয়ে যায়। তার মানে মনে করো কোনো পোকামাকড়, সেটা এক এক প্রকারের প্রোটিন, সেই পোকামাকড় যখন ওই পাতার মধ্যে যাবে, পাতার কোর্সিকাগুলো চারিদিকে সেরকম ভাবে মেলানো, তার ভেতরে যখন যাবে, তখন কোর্সিকাগুলি বন্ধ হয়ে যাবে। কারণ ওর কলসপত্রী উদ্ভিদের দেহে বা সূর্য শিশির উদ্ভিদের দেহের পাতায় এমন একটি রাসায়নিক উপাদান আছে যারা প্রোটিনের সংস্পর্শে এলেই বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে গেলে কি হবে, ওই পোকাটা শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। ঠিক আছে, তাই এটা হচ্ছে কেমোন্যাস্টিক চলনের উদাহরণ। হয়ে গেছে, তাহলে আমরা ন্যাস্টিক চলনও পড়ে ফেললাম। তিন প্রকারের আবিষ্ট চলন ছিল যারা বহিস্থ উদ্দীপকের প্রভাবে হয়। একটা ছিল ট্যাকটিক চলন, একটা ছিল ট্রপিক চলন, একটা ছিল ন্যাস্টিক চলন। তিনটেই আমরা খুব ভালোভাবে পড়ে নিয়েছি। তো এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই তিনটে চলনের পার্থক্য দেখব। ব্যাস এই পার্থক্যগুলো করলেই এই চ্যাপ্টার আমাদের শেষ হয়ে যাবে। তাহলে তিনটে চলনের পার্থক্য করব আমরা। মুছে দিলাম কিন্তু লিখে নিও, নোটস করো অবশ্যই। 2-3 পাতায় একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, 2-3 পাতা নোটস করলে 8-10 পেজের একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। তাহলে কেন লিখবো না, কেন নোটস করবো না? লিখি, ট্যাকটিক চলন, ট্যাকটিক চলন। এখানে লিখবো কি, ট্রপিক চলন, ট্রপিক চলন। এখানে কি লিখবো, ন্যাস্টিক চলন। নিচে দাগ দিয়ে দিলাম। হয়ে গেল 3 প্রকারের চলন। এবার কি করব, মিডিল দিয়ে একটা দাগ দিয়ে দেবো।
ঠিক আছে। নাম্বার ওয়ান আমরা এই 3 প্রকার চলনের প্রকৃতি কি আছে, মানে সংজ্ঞা। 3 প্রকার চলনের প্রকৃতি। প্রকৃতি যদি আমরা দেখতে যাই, এই প্রথমটা হচ্ছে প্রকৃতি। প্রকৃতি অনুসারে এদের পার্থক্য। তাহলে ট্যাকটিক চলনে কি হচ্ছে, উদ্ভিদ অঙ্গের চলন চলন আলো ও তাপ তীব্রতা উভয়ের প্রভাবে হয় ট্যাকটিক চলনে। ট্যাকটিক চলনে তাহলে উদ্ভিদ অঙ্গের চলন আলো ও তীব্রতা উভয়ের প্রভাবে হয়। আলো না বলে উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের দিক, তাহলে উদ্দীপকের উদ্দীপকের দিক মানে গতিপথ, উদ্দীপকের গতিপথ ও ও তীব্রতা উভয়ের প্রভাবে হয়। ট্রপিক চলনের নাম্বার 1 পয়েন্ট কি লিখবো, উদ্ভিদ অঙ্গের চলন কি উদ্দীপকের গতিপথ অনুসারে হয়। গতিপথ অনুসারে হয়। এর নাম্বার 1 পয়েন্ট কি লিখবো, ন্যাস্টিক চলনে কি হচ্ছে, উদ্ভিদ অঙ্গের চলন উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়, তাই তো, তীব্রতা অনুসারে হয়। নাম্বার 2 আমরা কি দেখব, উদ্দীপকের নাম্বার 2 আমরা দেখব উদ্দীপকের প্রভাব। এটা আমরা পার্থক্যটা দেখব উদ্দীপকের প্রভাব অনুসারে, উদ্দীপকের প্রভাব। ট্যাকটিক চলনে উদ্দীপকের প্রভাবে কি হয়, উদ্ভিদ অঙ্গের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। তাহলে উদ্দীপকের প্রভাবে উদ্ভিদের সামগ্রিক স্থান পরিবর্তন হয়। স্থান পরিবর্তন হয়। নাম্বার 2 কি লিখবো, ট্রপিক চলনে এদের কি সামগ্রিক স্থান পরিবর্তন হয়, তাহলে হয় না। উদ্দীপকের প্রভাবে তাহলে সামগ্রিক স্থান পরিবর্তন হয় না লিখবো।
সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। এর ক্ষেত্রে ন্যস্টিক চলনের ক্ষেত্রেও আমরা একই লিখব যে সামগ্রিক স্থান পরিবর্তন হয় না। পরিবর্তন হয় না। নাম্বার 3 কি লিখবো? ট্যাকটিক চলনে এবার হরমোনের প্রভাব অনুযায়ী আমরা পার্থক্য দেখব। হরমোনের প্রভাব অনুযায়ী পার্থক্য তাহলে কি ট্রপিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। সরি, ট্যাকটিক চলন, সরি ভুল বললাম, একদম ভুল বললাম, ভীষণ বড় মিথ্যে কথা বলেছি। ট্যাকটিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। কিন্তু ট্রফিক চলন হরমোন, বিশেষ করে অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়। অক্সিন হরমোন দ্বারা প্রভাবিত হয়। কিন্তু ন্যাস্টিক চলন আবার হরমোন দ্বারা প্রভাবিত হয় না। ন্যাস্টিক চলন হরমোন দ্বারা প্রভাবিত হয় না। চার নাম্বার আমরা কি লিখতে পারি? চার নাম্বার কি লিখতে পারি? চলনের প্রকার। চলনের প্রকার। এই যে ট্যাকটিক চলন দেখছো, এটি এক প্রকারের সামগ্রিক চলন, মানে সামগ্রিক তো স্থান পরিবর্তন হচ্ছে, পুরো উদ্ভিদের কোনো অঙ্গ না, উদ্ভিদটাই স্থান পরিবর্তন করছে, তাহলে এটি এক প্রকারের সামগ্রিক চলন। ট্যাকটিক চলন এটি এক প্রকারের সামগ্রিক চলন। কিন্তু ট্রপিক চলন বলো বা ন্যাস্টিক চলন বলো, এরা বক্র চলন, এটি এক প্রকারের বক্র চলন। ট্রপিক চলন এটি এক প্রকারের বক্র চলন। ন্যাস্টিক চলনটাও এটি এক প্রকারের বক্র চলন। এটি এক প্রকারের বক্র চলন। বোঝা গেছে? ব্যাস, এই অবধি ছিল আমাদের চ্যাপ্টার, এখানে শেষ হয়ে যাচ্ছে। প্রথম চ্যাপ্টারটা আমরা দুটো লেকচারে শেষ করলাম, এরপরে আমরা একটা ক্লাস মানে একটা চ্যাপ্টার শেষ করব, হচ্ছে আমাদের ফিজিক্যাল সায়েন্সের কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টারটা, কেমিস্ট্রি পার্ট যেটা আছে ওর প্রথম চ্যাপ্টারটা। তো তারপরে আবার আমরা এই যে ইউনিটটা চলছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এটার আমরা
দ্বিতীয় লেকচারটা আমরা দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা শুরু করব। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করো, আর রেগুলার ক্লাস করো, নোটস করো, রিভাইজ করো, ব্যাস এইটুকুই। হ্যাঁ, ভালো লাগলে ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে আমাদের পার্সোনাল, আমাকে পার্সোনালি কোশ্চেন করতে পারো, ডাউট ক্লিয়ার করতে পারো আমার কাছ থেকে। হ্যাঁ, তো দেখা হচ্ছে পরের লেকচারে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।